ঠান্ডা হয়ে যাচ্ছে, মা চলে আয়। আসছি মা। নরসংহারের উদ্দেশ্যে বেরোনো দুই ভাই অনিরুদ্ধ আর সুজিত গুপ্তা এটা মনে করছিল যে মন্দিরের আরতির উচ্চ আওয়াজে গীতা আর তার বাচ্চাদের চিৎকার চাপা পড়ে যাবে। কিন্তু গীতা কি কখনো বুঝতে পেরেছিল যে তার নিজের স্বামী অনিরুদ্ধর হাতেই তার বিপদ রয়েছে? দুর্ভাগ্যবশত এই প্রশ্নটার উত্তর হলো হ্যাঁ। গীতা এইরকম সম্ভাবনা আশা করেছিল যে অনিরুদ্ধর হাতে তার বিপদ আছে। গীতাকে সতর্ক করে দিয়েছিল আর কেউ নয়, স্বয়ং যশবন্ত মণ্ডল, তার প্রথম স্বামীর দাদা তথা তার প্রতিবেশীও। হ্যাঁ গো, মহেশ দাদা মারা গেছে, তাতে গীতার দোষটা কোথায়? কে বলল যে গীতার দোষ আছে? আমি তো শুধু এটাই বলছি যে অনিরুদ্ধ খুব একটা ভালো ছেলে নয়। কিন্তু কেন কেন জ্যাঠা? এটা তোমায় কি করে বলি গীতা, এই অনিরুদ্ধ ছেলেটা হলো আমার আর মহেশের পিসির ছেলে। ছোটবেলা থেকে ওকে দেখছি আমরাই ওকে ভালো করে চিনতে পারলাম না। আর তুমি? লোক বদলায় না নাকি? আর তাছাড়া ও গীতাকে পছন্দ করে। কোনো পছন্দ ঠছন্দর ব্যাপার নয়, ও একটা নির্লজ্জ ছেলে, নির্লজ্জ। এই যে অনিরুদ্ধ না, কোন একটা গোপন উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য তোমাকে বিয়ের কথা বলেছে। এটা তোমার জন্য খুব বিপদের ব্যাপার হবে, খুব বিপদের। আরে দায়িত্ব নেওয়া তো দূরের কথা, ও যে কখন কি করবে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। দ্বিতীয়বার বিয়ে করাটা কোনো খারাপ ব্যাপার নয়, ভালো কথা, কিন্তু মানুষটা তো ভালো হওয়া উচিত। একবার তোমার দাদা অজিতের সঙ্গে কথা বলে দেখো, ও নিশ্চয়ই কোনো ভালো ছেলে খুঁজে দেবে তোমার জন্য। আমাকে বলো, আমি আর জ্যোতি তোমার জন্য খুঁজবো। তো কি ভাবলে? সবার রাজি হওয়াটা খুব দরকার এখানে। আর আমার জেঠু তো তোমাকে পছন্দই করে না। আরে তোমার জ্যাঠাকে গুলি মারো। বলো বাচ্চাদের কি খবর? মা, অনিরুদ্ধ কাকা আমার বাবার জায়গা কি করে নিতে পারে? বাবার জায়গা কেউ নিতে পারে না মা। আর যদি তুমি বিয়ে করো না, তাহলে আমি ওকে বাবা বলবো না। আমি তো বুঝতেই পারছি না মা, তুমি আরেকটা বিয়ে কেন করতে চাইছো? একা জীবন কাটানোটা সোজা নয়। তোরা তিনজন এখনো ছোট আছিস, আমারও তো কাউকে একটা দরকার নাকি? মা, আমি তো আছি তোমার জন্য, অন্য কাউকে মাঝে আনার কি দরকার আছে? আছে বাবা। না মা, না। আমার 3 বাচ্চাই আমার উপর রেগে আছে, সবাই আমায় বারণ করছে, কেউ মানবে না এটা। আর যদি একবার আমাদের বিয়ে হয়ে যায় না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর এমনিতেও আমাদের কারোর জন্য চিন্তা নেই, শুধু বাচ্চাগুলোর চিন্তা। কারণ ওরা এবার থেকে আমার দায়িত্বে। সচিন, দেবিকা, পূজা, সবার পড়াশোনা, বিয়ে দেওয়া সব আমার দায়িত্ব। আমরা দুজনে মিলে করব। কিন্তু সবার বিরুদ্ধে যাওয়াটা ভালো নাকি? তাই বলে সারা জীবন ধরে কষ্ট করবে? আমার বাড়ি থেকেও কেউ রাজি নয়। আর তোমার কি মনে হয় আমার মা বাবা এটা হাসতে হাসতে মেনে নেবে? এক তো তোমার মামাতো ভাই মহেশের বিধবা। হ্যাঁ, বিধবা তো কি হয়েছে? গীতা ভালো মেয়ে, তুমি আর মা গিয়ে কেন দেখা করছো না ওর সঙ্গে? আমরা ওর মুখও দেখতে চাই না। আর তুই যদি আবার ওখানে যাস, আমিও বাড়ি থেকে বের করে দেবো। আর কোথাও যদি আমার নাম নিস, তোকে ত্যায্য পুত্র করব। আরে ওর এমন কি খামতি আছে? ওর মধ্যে যা ইচ্ছে থাকুক, কিন্তু আসল খামতি তোর মধ্যে আছে, যে 3টে বাচ্চার মাকে বিয়ে করতে চলেছিস। এই জীবনে আর বাঁচতে হবে না, কাকে কাকে সামলাবি? আরে আমি সবাইকে সামলে নেব, সেটা আমার দায়িত্ব। আরে তুমি চুপ করো না দাদা, তোমার কপাল তো সারা জীবনই পোড়া। আরে এই সুজিত, তুই এইসব না জেনে কি ভুলভাল বলে যাচ্ছিস বলতো? আমার মধ্যে কি ভুল আছে? হ্যাঁ, আরে কোথায় যাচ্ছিস বলে যা। আরে ওকে কিছু বলবার কোনো দরকার নেই, কিন্তু তোর শোনার দরকার আছে। তুই যদি ওখানে যাস না, তুই আমাদের কেউ নয়। দাও টিফিনটা। আমি মা বাবার বিরুদ্ধে যাওয়ার জন্য তৈরি আছি। তোমার জন্য সোজা এটা, আমার জন্য নয়। চিল শকুনের মতো সবাই আমার দিকে তাকিয়ে আছে, কখন আমি ভুল করি আর সবাই ছিঁড়ে খায়। আর আমি যদি এইসব সমস্যা মিটিয়ে দিই তাহলে? এবার এই কথাটার কি মানে? এর মানে এই যে ওরা কেউ জানতেই পারবে না যে আমরা দুজন বিয়ে করেছি। দেখো, তুমি 3টে বাচ্চাকে নিয়ে তোমার বাড়িতেই থাকবে,
আর আমি মা বাবার কাছে আমার বাড়িতে থাকবো। আমরা একে অপরকে বিয়ে করছি ব্যাস, কিন্তু আমরা আলাদা আলাদা থাকবো। আমি বাচ্চাদের সব দায়িত্ব নিয়ে নেব। আমি রোজ তোমার সঙ্গে দেখা করব। কি বলছো তুমি? এত ভাবার দরকার নেই গীতা, আমাদের জীবনটা অনেক অল্প। ভাবনা চিন্তা করে আর ছোট করে দিও না। হ্যাঁ বলে দাও গীতা, তোমাকে আমার ভালোবাসার দিব্যি। হ্যাঁ বলে দাও। প্রেমের দিব্যি দিয়ে অনিরুদ্ধ গুপ্তা গীতা মণ্ডলের উপর সাংঘাতিক মানসিক চাপ তৈরি করছিল। আশ্চর্যের বিষয় তো এটাই যে সে এই চাপ গীতার বিধবা হওয়ার পরে নয়, বরং আগে থেকেই তৈরি করছিল। ও যখন অনিরুদ্ধের মামাতো ভাই মহেশের স্ত্রী ছিল। এই গীতা, এই গীতা, গীতা। কেন আমার পিছনে আসছে এভাবে অনিরুদ্ধ? মৌমাছি ফুলের পেছনে কেন ছোটে? গীতা, গীতা বৌদি, গীতা বৌদি আমি তোমার মহেশ দাদার স্ত্রী আমি। আমার পেছনে লাগার চেষ্টা করবে না, হ্যাঁ বলে দিচ্ছি আমি। ধ্যাৎ, কি বাজে অ্যাক্টিং করো তুমি। কোনো ডিরেক্টর তোমাকে সীতার রোল দেবে না। তোমার চোখ দেখলে স্পষ্ট বোঝা যায় যে যতটা ভালো আমি তোমাকে বাসি তার চেয়ে অনেক বেশি ভালোবাসো তুমি আমায়। একবার নিজের মুখে স্বীকার করেই নাও না, আর আমার কাছে চলে এসো। আমি তোমাকে এত ভালোবাসবো যেটা তোমার মতো সুন্দরী মহিলার প্রাপ্য। তুমি তো নিজের মনে না জানি কি কি সব ভেবে রেখেছো। তোমাকে আমি একদমই পছন্দ করি না। তুমি যাও, ভুলে যেও না আমার বিয়ে হয়ে গেছে। আর একটা কথা শুনে নাও, আমি তোমার মহেশ দাদাকে ছেড়ে যাওয়ার কথা না কখনো ভাবতেও পারি না। গীতা, এই আমার একটা কথা শোনো। তুমি আমার একটা কথা শোনো। আমি এখনো পর্যন্ত না তোমার মহেশ দাদাকে তোমার এইসব কাজের ব্যাপারে কিছু বলিনি। আমি চাই না দুজন ভাইয়ের মধ্যে, দুই পরিবারের মধ্যে কোনো অশান্তি হোক। কিন্তু যদি তুমি আমার সুখের সংসার ভাঙার চেষ্টা করো না, তাহলে আমি সামনে পেছনে কিচ্ছু ভাববো না। সোজা গিয়ে তোমার মহেশ দাদার কাছে তোমার সম্পর্কে নালিশ করব। আর তারপর যেটা হবে না তার জন্য দায়ী থাকবে তুমি, আমি নই। আরে এবার তো স্বীকার করে নাও তুমি আমাকে ভালোবাসতে। বিয়ের জন্য হ্যাঁ তো বলে দাও। আরে এখন তো মহেশ দাও বেঁচে নেই, তাই ঠকানোর কোনো প্রশ্নই ওঠে না। গীতার স্বামী মহেশ মণ্ডল বহুদিন ধরেই অসুস্থ ছিল। আর পারছি না গীতা। এবার তো ওপরওয়ালা হয় আমাকে ঠিক করে দিক, আর নাহলে আমাকে উপরে ডেকে নিক তাড়াতাড়ি। না বাবা, এরকম বলো না। তোমার কিচ্ছু হবে না গো। আচ্ছা শোন না, তোরা একটু ভেতরে যা। তোদের মার সাথে আমার কিছু কথা আছে। চল। আমি জানি, আমি বেশ ভালো বুঝতে পারছি। কি বলছো গো তুমি? কি জানো তুমি? আর আমি বেশি দিন বাঁচবো না। এই শোনো গীতা, তুমি কান্নাকাটি করো না। বাচ্চাদের জন্য তোমাকে শক্ত হতে হবে। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। এই বাড়িটা তোমার নামে আছে, হ্যাঁ, দুটো ঠেলা আছে। মানে তোমাদের জীবনে টাকার জন্য চিন্তা করতে হবে না কোনোদিনও। আর তুমি আমাদের বাচ্চাদের ভালো করে পড়াশোনা করাও, আর ওদের নিজের পায়ে দাঁড় করিও। আমি সবকিছু বেচে দিয়ে তোমাকে সুস্থ করে তুলব, তোমার কিচ্ছু হবে না গো। আমি তোমার আর বাচ্চাদের জন্য কি কি রেখে যাচ্ছি আমি বলছি। মারা যাওয়ার কিছুদিন আগে মহেশ মণ্ডল তার স্ত্রী গীতা মণ্ডলকে সেই সব সম্পত্তির কথা বলেছিল যা সে গীতা আর তার 3 সন্তান শচীন, দেবিকা আর পূজার জন্য রেখে গিয়েছিল। গীতা অনিরুদ্ধের চাপে পড়ে কাউকে কিচ্ছু না জানিয়ে অনিরুদ্ধের সঙ্গে চুপচাপ বিয়ে করে নিয়েছিল। যতদিন বাবা বেঁচে আছে ততদিন আমাদের আলাদা আলাদা থাকতে হবে, কিন্তু প্রত্যেক রাতে আমি তোমার সঙ্গে দেখা করতে যাব। সেটা চিন্তা তুমি করো না। সেটা নিয়ে আমি কখনো চিন্তা করিনি। সে তো আমি জানি তুমি এমনিই আসবে, কিন্তু দিনের আলোয় সমাজের সামনে কবে আসবে অনিরুদ্ধ? আমার বাবার শরীরটা আসলে খারাপ, সবসময় কাশে। মানে খুব বেশি হলে 2 বছর বাঁচবে ব্যাস। তার আগে যদি বাবার সাথে ঝামেলা করি তাহলে সব সম্পত্তি থেকে বেদখল করে দেবে।
আর আমার কাছে যা আছে সবই দেবিকা, সচিন আর পূজারই তো হবে। অন্যদিকে শান্তিমতো বাবা চলে গেলে আমি আস্তে আস্তে তোমার কাছে চলে যাব সারা জীবনের জন্য, দিনের বেলায় সবার সামনে। ঠিক আছে তো? সুজিত, তুমি এখানে কি করছো? ভেতরে এলে কি করে? এই নরসংহারের উদ্দেশ্য কি ছিল? এই ভয়ঙ্কর ষড়যন্ত্র কি সেই খাজানা বা সম্পত্তির জন্য করা হচ্ছিল, যা গীতার স্বামী মহেশ মণ্ডল গীতা আর তার সন্তানদের জন্য রেখে গিয়েছিল, নাকি এই হত্যাকাণ্ডের প্ল্যানের পিছনে অন্য কোনো কারণ? ও, কাটিয়ে দিলি তো নাক, বিয়ে করে নিলি তো? আরে তুই কি মজা করছিস আমাদের সাথে দাদা? মজা তো করেছে বাবা আমার সঙ্গে, বলছে বাড়িতে নাকি ঢুকতে দেবে না। হ্যাঁ তো ঠিকই তো বলছে না, আমিও একই কথাই বলছি। আরে যখন তুই বিয়ে না করে মজা করতে পারতিস, তাহলে বিয়ে করার দরকারটা কি ছিল? আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনে তো নে ভাই, এমন একটা প্ল্যান আছে না, লাইফ তৈরি হয়ে যাবে। আচ্ছা বল। আয় এদিকে আয়। কাকা, দেখ, একটা সময় ছিল যখন আমি গীতাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালোবাসি না। আমার কাছে একটা প্ল্যান আছে। হ্যাঁ বল বল, শুনছি আমি। দেখ, একটা বড় বাড়ি, তার উপর দুটো ঠেলা, সংসারটা ভালোই চলে। মানে একটা বড় বাড়ি আর দুটো দোকান, সেই জন্য গীতাকে তুই বিয়ে করে ফেললি? বাড়ি আর ঠেলা দুটো তো পকেট খরচের জন্য ব্যাস। মহেশদা অনেক টাকা পয়সা রেখে গেছে গীতা আর বাচ্চাগুলোর নামে। সম্পত্তির পরিমাণ জানলে না। কি কি সম্পত্তি? তুমি তুমি সবসময় জিজ্ঞেস করতে না, এত রোজগার করলে, হ্যাঁ, আর বাকি টাকা কোথায় আছে? হ্যাঁ, আমি 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 একটা বীমা করেছিলাম, যার টাকাটা দেওয়ার জন্য আমি ওই টাকাগুলো জমাতাম। জানো যে কত টাকার বীমা ওটা? 18 লাখ, পুরো 18 লাখ টাকা পাবে তুমি। আমার কিচ্ছু চাই না, আমার তোমাকে চাই। না, কিন্তু সত্যিটা তো মানতেই হবে না। সত্যি এটাই যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমি তোমার কিচ্ছু হতে দেব না। কালকে আমি তোমাকে আমার জীবন বীমার সমস্ত কাগজ আমি তোমাকে দিয়ে দেব, আর সবকিছু বুঝিয়েও দেব, যাতে আমি মরে যাওয়ার পরে তুমি বীমার টাকা সব পেয়ে যাও। হেই 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 হেই, হ্যাঁ, বুঝেছো তুমি? সব মিলিয়ে প্রায় 20 লাখ টাকার মতো আছে ওর কাছে। কে বলো তোকে? গীতা বলেছে তোকে? হ্যাঁ, আরে এই ব্যাপারে সব আমার জানা আছে ভাই, ও হলো আমার বউ। তো তুই এই চক্করে আছিস যে তুই বিয়ে করেছিস বলে বাড়ি, ঠেলা আর 20 লাখ টাকা নিজের করে নিবি? হ্যাঁ একদম, আর সব টাকা একসাথে করে আমরা নিজেরা আমাদের ব্যবসা শুরু করব। আমরা আমরা মানে আমি আর তুই আর আমি। তুই এটা ভাবছিস যে বাড়ি, ঠেলা আর টাকা সব নিজের নামে করে নিবি? আরে এত সহজ নাকি? তুই বোকা নাকি? আরে ওই মহেশ সবকিছু ওই গীতার বাচ্চার নামে করে রেখে গেছে, আর সেই সব গীতা আমার নামে করে দেবে। আমি তো ওর স্বামী, আর এইটুকুনি অধিকার তো নিশ্চয়ই আর আছে। যদি না করে তো? সেটা তো করিয়েই নেব। শালা শয়তান তুই, মালামাল হয়ে যাবি তো ভাই। আমি নয়, হ্যাঁ আমরা। আর ওই টাকা দিয়ে আমরা এমন ধান্দা শুরু করব
একদম মালামাল হয়ে যাব। আর ওই গীতার বাচ্চারা? আঁখ চিবিয়ে নেওয়ার পর কি পকেটে ছিবড়ে নিয়ে কেউ ঘরে ফেলে দেব? যতক্ষণে গীতা অনিরুদ্ধের আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও গীতা নিজের সাধ্যের মধ্যে থাকা সব রকম চেষ্টা করে অনিরুদ্ধের সেই ধূর্ত প্রচেষ্টা সফল হতে দেয়নি। এ দেবিকা আর পূজা শচীনের সঙ্গে মেলাতে গেছিল নাকি? হ্যাঁ, কেন? না, আমি ঘোরাতে নিয়ে যাব বললাম, তখন আমার সাথে যেতে রাজি হলো না। আর আমাকে সবসময় কাকা কাকা বলে, বাবা বলে না। এরা কবে আমায় ভালোবাসবে? একটু সময় দাও, ওরা তো ছোট। আর তুমি তুমি তো মন থেকে আমাকে ভালোবাসো, তাই না? নাকি তুমিও আবার বাচ্চাদের মতো আমাকে? গীতা, তোমার এই চুপচাপ থাকাটা না ছুরির মতো গাঁথে আমায়। প্রশ্নটাই এমন করছো। বিয়ে করেছি তোমাকে, মন্দিরে অগ্নিসাক্ষী করে। আর ওই ভগবানের মন্দিরে আমিও প্রতিজ্ঞা করেছিলাম যে তোমার আর 3টে বাচ্চার সারা জীবনের দায়িত্ব নেব আমি। গীতা, সময় এসে গেছে, 2টো ঠেলা আমার নামে করে দাও। কেন? এই টাকা পয়সা আর যত কিছু সম্পত্তি আছে সব তো আমার দায়িত্ব, তাই না? ব্যাংকে তোমার যত টাকা আছে সব আমার নামে করে দাও। আমি সবকিছু ভালো মতো গুছিয়ে রাখবো। তুমি শুধু বাড়ির কাজ করো আর ভালোভাবে সংসার করো। সব কিছু তোমার নামে করে দেব? কিন্তু কেন? কারণ আমি বলছি তাই। তোমার স্বামী আমি। দেখো কেমন জানোয়ারের মতো মেরেছে ওকে। আমি বলেছিলাম না তোমায়, বলেছিলাম না যে ওই মানুষটা ঠিক মানুষ নয়? ভুল করে ফেলেছি আমি। যা হয়েছে তো হয়েছে। আর দেরি না করে ডিভোর্স দাও ওকে। রেজিস্ট্রি করে বিয়ে করেছো না? কোথায়? শুধু ভগবানকে সাক্ষী রেখে মন্দিরের 7 পাকে ঘুরেছি আমরা। আমি তো অজিত দাদাকেও বলিনি যে আমি ওকে বিয়ে করে ফেলেছি। ওর পরিবারের লোকেদের কিচ্ছু বলিনি। একদিকে এটা ভালোই হয়েছে যে বিয়ের কোনো সাক্ষী নেই। কমসে কম আইন মাফিক তো তোমায় বউ বলতে পারবে না। তুই এখন ভুলে যাও ওকে, কোনো সম্পর্ক রাখার দরকার নেই। আর একটা কথা মনে রেখো, নিজের জীবনটাকে সামলাও, নিজের বাচ্চাদেরকে ভালো করে মানুষ করো। ওই শয়তানটা কিচ্ছু করতে পারবে না তোমার। বিনা সার্টিফিকেটে তুমি গরুর গাড়িও চালাতে পারো না। আর বিয়ে বিয়ে হলো জীবনের রেলগাড়ি। আচ্ছা, যদি সার্টিফিকেট দেখে তাহলে কি পাবো আমি? জালি সার্টিফিকেট দিলে শাস্তি পাবে, আসল দিলে অপেক্ষা করতে হবে। অপেক্ষা মানে বুঝলাম না। আপনার স্ত্রী ভগবানের আশীর্বাদে সুস্থ আছেন, সবল আছেন, আর অনেক সম্পত্তির মালিকও উনি। এখন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে প্রপার্টি আপনি পেতে পারেন, না হলে ওনার একদম মরা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি সার্টিফিকেট নাই থাকে তাহলে? আরে ভাই, এক্ষুনি তো আমি সেই কথাই বলছিলাম যে না থাকলে কি হবে। বারবার এক কথা বলতে পারবো না। তাহলে উকিলবাবু, আসল সার্টিফিকেট না হলে আমি কি পাবো? কচু পোড়া, কচু পোড়া পাবেন আপনি। আপনার স্ত্রীর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি বাচ্চাদের নামে চলে যাবে। আমাকে মেরে ফেললেও আমি বিয়ে রেজিস্ট্রি কখনো করব না। করবি না, করবি না, করবি না, করবি না। আমি হয়তো নিজের পায়ে কুড়ুল মেরেছি, কিন্তু গলায় ফাঁস আমি কখনো দিতে দেব না। তোমাকে আমি চিনতে ভুল করেছিলাম, কিন্তু এখন আমি তোমার নোংরামিটা চিনতে পেরেছি। তুমি মন্দিরে আমাকে বিয়ে করে আমার সঙ্গে একটা চাল চেলেছিলে, আমি বুঝেছি সেটা সবটা সম্পত্তির জন্য। নিজ তুমি আমার কেউ হও না। কি রে দাদা, এখনো তো কিছুই হলো না। এটা তো বলতেই হবে, অনেক কষ্ট করেছি আমি, আর এই কষ্ট কোনোভাবেই জলে যেতে দেব না, যাই হোক না কেন। তাহলে আরেকটু বেশি কষ্ট আমরা করেই ফেলি না? হ্যাঁ, কষ্ট তো করতেই হবে, কারণ রাস্তায় 4টে কাঁটা আছে, আর 4টেকে একসাথে পরিষ্কার করতে হবে। গীতা, শচীন, দেবিকা আর পূজা, এই 4জনকে মারতেই হবে, তারপরে সব সম্পত্তি আমার হবে। তোর? আমাদের থেকে তোর হয়ে গেল কি করে? আরে আইন অনুযায়ী আমার, আর এমনি তো আমাদেরই। তাহলে কতটা তোর, কতটা আমার? কত চাই তোর? আগের হিসাব এখন আর চলবে না। রুটির একটা টুকরো দিয়ে দিলে বাবার কাছ থেকে কথাটা লোকানোর জন্য যে গীতার সাথে তোমার বিয়ে হয়ে গেছে। রুটির কত বড় টুকরো চাই তোর? রুটি তো এবার অর্ধেক অর্ধেক হবে, অর্ধেক তোর, অর্ধেক আমার। লালসা মনুষ্যত্বের গলা কাটল। এমন একটা ষড়যন্ত্র রচনা করা হলো যেখানে খুব নির্মম আর নিষ্ঠুরতার সঙ্গে সুজিত একজন মা আর তার 2 নিষ্পাপ সন্তানের গলা কাটতে চলেছিল। আরতি শুরু হয়ে গিয়েছিল। সুজিত গীতার ঘরে প্রবেশও করে ফেলেছিল, আর গীতা তাকে দেখেও নিয়েছিল। কিন্তু শুধু আরতির আওয়াজে নরসংহার হওয়া বাকি ছিল।
কি হয়েছে সুজিত? আর এই চোরেদের মতো ভেতরে এসছো কেন? এটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা কি? হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও বাঁচাও! কি হলো, কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়ে গেছে, কিন্তু আমার হাত প্রচন্ড কেটে গেছে। খুব বেশি কেটে গেছে? কোনো ব্যাপার না, তুই যা, আমি সামলে নেব। আচ্ছা ঠিক আছে, তুই কোনো ডক্টরের কাছে যাবি না কিন্তু। বাড়িতে গিয়ে হলুদ লাগিয়ে পট্টি লাগিয়ে নিবি, ঠিক আছে? এখনো সচিন কিন্তু বাকি। সচিনকে পরে দেখা যাবে, এখন খুব ক্লান্ত হয়ে পড়েছি, মাথা আর কাজ করছে না, একটু বিশ্রাম দরকার। আর ওই ছুরিটা কোথায়? আর তোর এই জামা কোথায়? যে ওটা নদীতে ফেলে দিয়েছি, আর জামাতেও রক্ত লেগে গেছিল, ওটাও নদীতে ফেলে দিয়েছি। তুই একটা কাজ কর, তুই চলে যা, আমি দেখছি। গীতা, গীতা, হে গীতা! যশবন্ত দাদা, যশবন্ত দাদা, আরে ও যশবন্ত দাদা, যশবন্ত দাদা, যশবন্ত দাদা! কি হয়েছে অনিরুদ্ধ? যশবন্ত দাদা কোথায়? কিছু হয়েছে নাকি? কি হ্যাঁ, হয়েছে? যশবন্ত দাদা, গীতা, তিনটা বাচ্চা কোথায়? ঘরে আছে অথবা বাইরে কোথাও গেছে, আমি কি করে জানবো কোথায় আছে? আরে আমি অনেকক্ষণ থেকে ডাকছি, ওদের কেউ সাড়া দিচ্ছে না। আরে বাবা, ঘুমিয়ে পড়েছে কিন্তু হয়তো। এখন তো ঘুমানোর সময় নয়। তাহলে বাইরে গেছে হয়তো। যদি বাইরে যেত তাহলে দরজায় তালা লাগিয়ে যেত, দরজা ভেতর থেকে বন্ধ। আমাকে কেন বলছো এইসব কথা? দাদা আমার খুব টেনশন হচ্ছে, আপনি একবার গিয়ে দেখুন না কি হয়েছে। আমি কেন যাব? তোমার ঝামেলা তুমি নিজে সামলাও। এমনিতেও আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমোবো। দেখো, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। দাদা চলো শুনুন, চলো। যশবন্ত দাদা শুনুন একটু। দাদা, আরে তোমার কেন মনে হচ্ছে যে কোনো গন্ডগোল হয়েছে? কারণ স্যার আমি বাড়ি ফিরে এসে দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ। আর স্যার অনেকবার দরজা ধাক্কা দিলাম কিন্তু কেউ খুললো না। এরকম আমি প্রথমবার দেখছি স্যার। আর গীতার এক আত্মীয় পাশেই থাকে, আমি তাদের বাড়িতে এসে বললাম দরজা ভেতর থেকে বন্ধ, চলুন একটু আমার সঙ্গে দেখবেন। আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল, আর কাউকেই এখন পাচ্ছি না আমি। তারপর তুমি কি করলে? তারপরে আমি আপনাকে ফোন করলাম। স্যার গত 8 ঘন্টা ধরে আমি দরজা ধাক্কা দিচ্ছি, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পাচ্ছি না। ভেতর থেকে দরজা বন্ধ স্যার। সিনহা, ডাকো। কি 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 হয়েছে? পুলিশ দরজা ধাক্কা দিচ্ছে, কিছু ঠিক লাগছে না আমার। আরে তুমি শুনছো না কেন? যদি কোনো গন্ডগোল হয়। আরে চুপ করো না। তুমি কোনো কথা শোনো না আমার। আরে গীতা, দেবিকা, দেবিকা, আরে সরো, লাস্টটাকে ছুঁয়ো না।
আরে কি হলো এসব? সরো সরো। আরে পূজা, ছাড়ো। আরে এসব কি হলো? আরে সরো আরে গীতা, সরো। গীতা এসব কি করে হলো? গীতা কি সব হলো? হে ভগবান। স্যার বেশিক্ষণ হয়নি, মনে হচ্ছে তখন খাচ্ছিল। স্যার আমি কাজ ছেড়ে বাড়ি ফিরলাম, ভেবেছিলাম গীতার বাচ্চাদের সাথে দেখা করব। অনেকক্ষণ ধরে ডাকলাম, কেউ দরজা খুললো না। গীতা তোমার স্যার স্ত্রী? হ্যাঁ স্যার, গীতা আমার স্ত্রী। ও দেবিকা বড় মেয়ে, ছোট মেয়ে পূজা। আমার পুরো পরিবারকে শেষ করে গিয়েছে কেউ। আপনি ওই শয়তান জসওয়ান্তকে ছাড়বেন না স্যার। আমার তো ভয় লাগছে আমার সচিনের সাথে কেউ না এরকম করে বসে। সচিন, সচিনও বাড়িতে আছে তার মানে? আমার সচিন কোথায় স্যার? সচিন, সচিন, সচিন। সার্চ করো পুরো বাড়ি। স্যার সচিন আমার বড় ছেলে, ও হলো দেবিকার ও পূজা। স্যার এরা সবাই মহেশ মণ্ডলের বাচ্চা। মহেশ আর বেঁচে নেই এখন স্যার। আমি গীতার দ্বিতীয় স্বামী। তোমার মনে হচ্ছে যশবন্ত মন্ডল পুরো খুনগুলো করেছে? হতে পারে, কারণ যখন ওকে ডাকতে গেছিলাম বললো আমাকে আসবো না, বলে তোমার ব্যাপার তুমি নিজে গিয়ে মিটিয়ে নাও। আমার তো প্রথম থেকে সন্দেহ ছিল যে ও সব কিছু করবে। ঘরের ভিতরে জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই, মনে হচ্ছে খুনি ছাদ থেকে ভিতরে ঢুকেছে। আর স্যার রক্তের চিহ্ন পাশের ঘর থেকে ছাদ অব্দি গেছে, আর তারপর নিচে। পাশের বাড়িটা যশবন্ত মন্ডলের? হ্যাঁ স্যার, যশবন্তেরই। না 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 না, সাহেব। না সাহেব, না না না, না সাহেব, সাহেব, এরকম নয়, আমি সাহেব। ভয় পেয়ে গিয়েছিলাম সাহেব। এতগুলো সাহেব। নিষ্পাপ বাচ্চা আর একজন মহিলাকে খুন করার পরে কি করে ভয় পাচ্ছ তুমি? আমি কিছু জানি না সাহেব, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ সাহেব, গীতা, গীতা ও ছোট ভাই মহেশের বউ, আর ওই বাচ্চাগুলো মহেশেরই। সাহেব ও কেন মারবে সাহেব? সেটা তো যশবন্ত বাবু বলবেন, সেটাও আমাদের হাতে মার। না সাহেব, না। এখন বলুন সচিন কোথায়, মানে ওর লাশ কোথায় যশবন্ত মন্ডল? কি বলছেন সাহেব? আপনি নিশ্চয় কোথাও ভুল করছেন। সচিন তো ওখানে দিব্যাপুরে হোস্টেলে থাকে। আমি কিচ্ছু জানি না। কিছু তো তুমি সাহেব, নিশ্চয়ই আমি জানো কিচ্ছু যশবন্ত জানি মন্ডল। না। এক তো তুমি অনিরুদ্ধর সাথে যাওনি, তিনটে খুন নিয়ে পাড়ায় হুলুস্থুলু পড়ে গেল। মৃত মহিলা তোমার মৃত ভাইয়ের বউ ছিল, দুটো বাচ্চা তোমার ভাইজি ছিল, আর তুমি বাইরেই বেরোলে না। আমি আটকে ছিলাম সাহেব, আমি ভাবছিলাম সাহেব কোনো গন্ডগোল না হয় সাহেব। তিনটে খুন হয়ে গেল, আর এখন গন্ডগোলের কথা বলছেন? সাহেব, সাহেব, আমি কিচ্ছু সাহেব, করিনি না সাহেব। সাহেব ওকে নিয়ে যাবেন না সাহেব। আমি কিচ্ছু ওকে করিনি ছেড়ে দিন, সাহেব। সাহেব। আমি কিচ্ছু করিনি। শুধু আমায় নিয়ে ওকে যাচ্ছে, ছেড়ে দিন সাহেব। সাহেব। আমি কিচ্ছু করিনি। আমার আমায় কথাটা ছেড়ে দিন, শুনুন সাহেব। সাহেব, ওকে ছেড়ে দিন। আমায় ছেড়ে দিন সাহেব। গীতা, হ্যাঁ দাদা, তোরই ফোনের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, তাড়াতাড়ি দিব্যাপুর চলে যা, সচিনকে গিয়ে মেরে দে। পুলিশ জানতে পেরে গেছে সচিন ওখানেই আছে, তাই পুলিশ গিয়ে সচিনকে বাঁচানোর আগেই তুই ওখানে পৌঁছে যা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুই? আমাকে পুলিশ ডেকেছে, আমি থানায় যাচ্ছি, আর ও পুলিশ আমার বয়ান নেবে। তুই এক কাজ কর, তাড়াতাড়ি বেরিয়ে পড়, তাড়াতাড়ি যা। এটা কি বলছেন স্যার আপনি? বাবা, তোমাকে বলতে আমার নিজেরই খারাপ লাগছে। তোমার মা আর দুই বোনকে মেরে ফেলা হয়েছে। তোমাকে একটু তাড়াতাড়ি এখানে চলে আসতে হবে, শিবনার পুলিশ স্টেশন। খুবই চালাকির সঙ্গে অনিরুদ্ধ যশবন্তকে এই কেসে সন্দেহভাজন বানিয়ে দিয়েছিল। এবার দায়িত্ব যশবন্তের উপর ছিল যে সে কিভাবে নিজেকে নিরপরাধী প্রমাণ করবে। অনিরুদ্ধকে নিয়ে গীতার জন্য যশবন্তের মনে যেই বিষয়টা নিয়ে ভয় ছিল সেটাই সত্য প্রমাণিত হলো। অন্যদিকে আরেকটা ষড়যন্ত্র ডানা মেলতে শুরু করলো।
সাহেব আপনি আমায় যত ইচ্ছে মারুন, যা ইচ্ছে করুন, যে ব্যাপারটা আমি জানি না সেটা আমি কি করে বলবো সাহেব? তুমি হয়তো এটা জানো না যে আমরা জানি যে তুমি গীতা আর বাচ্চাদের কেন মেরেছো। জানো কেন? এমন একটা জিনিস যেটা সব অপরাধেরই মূল কারণ, আর সেটা হলো টাকা। মহেশ যা কিছু গীতার নামে রেখে দিয়েছিল তুমি সেটাকে হাতাতে চেয়েছিলে। না, আমি নই সাহেব, ওই অনিরুদ্ধ এরকম করতে চাইছিল, এই জন্যই ও গীতাকে বিয়ে করেছে। আপনি ওকে অ্যারেস্ট করুন সাহেব। ও এক নম্বরের শয়তান সাহেব। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল ও এইরকমই কিছু একটা করবে। আমি গীতাকে অনেকবার বুঝিয়েছি। স্যার, ওই যশবন্তের প্রথম থেকেই গীতার উপর বাজে নজর ছিল। এই কথাটা গীতা আমাকে নিজে বলেছিল। ওই মহেশদা মারা যাওয়ার পরে 20 লাখ টাকা গীতা যখন পেয়েছিল সেটা হাতানোর চক করেছিল। কিন্তু ও তো অন্য কিছু বলছে, যে শুধু টাকার জন্য তুমি ওকে চুপচাপ বিয়ে করে নিয়েছো, আর তুমি নাকি ওকে খুব মারতেও, যাতে ঘর, টাকা, ঠেলা সবকিছু তোমার নামে ট্রান্সফার হয়ে যায়। হে ঈশ্বর, কি অবস্থা! যশবন্ত এত নিচে নামতে পারে আমি ভাবতেও পারছি না স্যার। ঈশ্বরের দিব্যি, যদি আমি কোনোদিন গীতার ওপর হাত তুলে থাকি তাহলে আমি যেন পঙ্গু হয়ে যাই। ওকে আমি ভালোবাসতাম স্যার, আর ও আমাকে খুব ভালোবাসতো। আর স্যার, লুকিয়ে লুকিয়ে আমরা বিয়ে করেছিলাম কারণ ও 3 বাচ্চার মা। সমাজ আমাদের উপর আঙুল তুলতো। আমরা খুব সুখী ছিলাম আর সবকিছু খুব ভালোভাবে চলছিল, কিন্তু যশবন্ত আমাদের সুখ সহ্য করতে পারেনি। ও সব টাকা, সব প্রপার্টি নিজের নামে করতে চেয়েছিল স্যার। আর তুমি বলছো যে এই সমস্ত খুন যশবন্তই করেছে? একদম করেছে স্যার। ও আগা 5 তলা মিথ্যা কথা বলে। আপনি ওর মুখ আর কথায় বিশ্বাস করবেন না স্যার। আর ওর সঙ্গে ওর কোনো সঙ্গীও আছে স্যার। আর আমার তো ভয় লাগছে যে আমার সচিনের সঙ্গে এরকম কিছু করে বসেনি তো। দাদা, আরে ও দাদা, একটু সচিন মণ্ডলকে ডেকে দিন না। আপনি কে? আমি ওর কাকা। ওই যশবন্ত মণ্ডল আমার বন্ধু হয়। গ্রামে অনর্থ হয়ে গেছে, ওর মার 2 বোনের খুন হয়ে গেছে। হ্যাঁ, আমি শুনেছি। সচিনকে ফোন করেছিল, ভীষণ কাজ ছিল। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি ডেকে দিন না, ওকে বাড়ি নিয়ে যাবো আমি। আরে ও তো রাত 11টার বাসে চেপে চলে গেল। যখনই ফোন করেছিল ওয়ার্ডেন সাহেব নিজেই ওকে ছাড়তে গিয়েছিলেন। আরে দাদা, তাড়াতাড়ি চালাও না, বাচ্চাটা হয়তো বাসে একা রয়েছে। ওর হয়তো অবস্থা খারাপ হয়ে গেছে ওর মা আর বোনেদের ব্যাপারে শুনে। তাড়াতাড়ি চলো, ওর যেন কিছু না হয়। তাড়াতাড়ি চালো। স্যার, আপনি কি মনে করেন যে আমার বোন গীতা আর তার 2 সন্তানের খুন যশবন্ত করেছে? তেমনটাই তো মনে হচ্ছে। যশবন্ত এখনো কিছু স্বীকার করেনি, কিন্তু গীতার ঘর থেকে পাওয়া রক্তের দাগ সিঁড়ি থেকে ওদের বাড়ির ছাদ পর্যন্ত গেছে, আর সেখান থেকে সরাসরি ওদের ঘরে। বিমার টাকা, বাড়ি, 2টো ঠেলা, এই সামান্য কারণে গীতা আর তার 2 নির্দোষ সন্তানকে ও মেরে ফেলল। এখন পর্যন্ত তো সেটাই মনে হচ্ছে, 3টে খুনে। তাছাড়া আপনার বোন গীতা অনিরুদ্ধকে লুকিয়ে যে মন্দিরে বিয়ে করেছিল তার বিরুদ্ধেও ছিল যশবন্ত। কি? গীতা অনিরুদ্ধকে বিয়ে করেছিল? আপনি এটা জানতেন না? না স্যার, আমি কিচ্ছু জানতাম না। গীতা তো এই সম্পর্কে আমাকে একটা শব্দও বলেনি। হ্যালো দাদা, কাজ হলো? না না, পাইনি, কাজ হয়নি। আরে আমি পৌঁছানোর আগে ও ফোন পেয়ে গেছিল আর ও বাস ধরে চলে গেছে। কোনো ব্যাপার না, তুই এখন কোথায়? বাড়ির কাছেই আছি। ঠিক আছে, তুই বাড়িতে যা, একটু রেস্ট নে। আমি একটু পদ্মর সঙ্গে দেখা করছি, তারপর ঠান্ডা মাথায় বসে চিন্তা ঠিক করব আছে, কি ঠিক করব। আছে। তোরা দুজন সচিনকে মারারও প্ল্যান করছিলি না? তোর কি মনে হয়েছিল সচিনকে মেরে বাকি 3টে মার্ডার থেকে তুই পার পেয়ে যাবি? মা, 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 ওঠো, সচিন, ওঠো। সচিন, সচিন। অজিত মামা, কে আমার মা আর বোনেদের খুল খুললো?
বাবা, পুলিশ বলছে যে এইসব তোর যশবন্ত জেঠুই করেছে। ও আমাদের হেফাজতে রয়েছে, আমরা ওর থেকে সব কথা বের করব। কিন্তু যশবন্ত এরকম কেন করবে? বাবা, অনিরুদ্ধ পুলিশকে বলেছে যে যশবন্ত বিমার টাকা হাসিল করতে চেয়েছিল, যা তোমার মা পেয়েছিলেন তোমার বাবা চলে যাওয়ার পর। না না, যশবন্ত এরকম করতেই পারে না। আমার তো মনে হয় ওই ওই কি মনে হয় সচিন? স্যার, কিছুদিন আগে অনিরুদ্ধ কাকা আমার হোস্টেলে এসেছিল আমাকে নিতে, আর সেটাও মাকে না বলে। কি? হ্যাঁ স্যার। সচিন সময় মতো থানায় এসে পৌঁছয় আর তারপর পোস্টমর্টেম রুমে, আর সেখানে সে পুলিশকে সবকিছু বলে দেয়। সে জানায় যে কিভাবে অনিরুদ্ধের হাতে তার বিপদের সম্ভাবনা ছিল আর কিভাবে অনিরুদ্ধ তাকে নিতে এসেছিল, কিন্তু সেই সময় 13 বছরের নিষ্পাপ সরল ছেলেটি জানতই না যে অনিরুদ্ধের কত ভয়ঙ্কর একটা প্ল্যান রয়েছে। প্রথমে অনিরুদ্ধকে ভাঙা হয় আর তারপর তাকে সুজিতের সঙ্গে কথা বলতে বলা হয়, আর যখন সুজিত কল করে তখন পুরো অপরাধের উন্মোচন হয়। সুজিত গুপ্তা আছে বাড়িতে? ঘুমোচ্ছে। কি হয়েছে ইন্সপেক্টর সাহেব? আরে আরে কোথায় যাচ্ছেন আপনারা? আরে ওদের আটকাও না। চল চল চল। কি কি হয়েছে স্যার? কি হয়েছে? আরে আমার ছেলেকে কেন মারছেন? কোথায় কেটেছে হাত বল। এটা তো ওই ঠেলাতে কুণ্ড কাটার সময় কেটে গেছিল স্যার। এতটা কেটেছে? কোনো হসপিটাল বা ডিসপেন্সারিতে কেন যাস? ওই স্যার অনেক রাত হয়ে গেছিল, সকালবেলা আমি ডাক্তারের কাছে চলে যেতাম স্যার। সকাল অবধি কেন অপেক্ষা করবি? আমাদের সঙ্গে চল, আমাদের ডিসপেন্সারি 24 ঘন্টা খোলা থাকে, আর ফ্রিতে এমন ফার্স্ট এড করবো যে সারা জীবন মনে রাখবি। সব বলছি স্যার, সব বলছি। পুলিশের খুবই কম সময় আর পরিশ্রম লাগে সুজিতের মুখ খোলাতে। সে সেই ভয়ঙ্কর নরসংহারের পুরো প্ল্যানিং পুলিশের সামনে বলে দেয়। অনিরুদ্ধ পুলিশের 3rd ডিগ্রিকে সহ্য করতে পারে না, আর সেই সব নাটক, সেই সব ভালোবাসা আর বিয়ের নাটক সবকিছু যেগুলো সে গীতার থেকে পয়সা আর প্রপার্টি হাতাবার জন্য করেছিল তা স্বীকার করে নেয়। তারপর সে নিজের সব প্ল্যানের ব্যাপারেও পুলিশকে জানিয়ে দেয় যে সে কিভাবে সব দোষ যশবন্তের উপর চাপাবার কথা ভাবছিল। যশবন্তকে মুক্ত করা হয়, কিন্তু সে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। তাকে মোটামুটি অভিযুক্ত হিসেবেই ধরে নেওয়া হয়েছিল। যশবন্ত মণ্ডল আর তার পরিবার মুক্তির দ্বিতীয় দিনই গ্রাম আর বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়, যাতে তাদের দিকে কোনো রকম আঙুল না ওঠে। সম্পূর্ণভাবে ভেঙে পড়া, হেরে যাওয়া সচিন তার মা আর বোনেদের শেষকৃত্য সম্পন্ন করে। সচিন আপাতত তার মামা অজিতের তত্ত্বাবধানে আছে। আমার তো অনেক দিন ধরে মনে হচ্ছিল আমাদের অনিরুদ্ধ পাগল হয়ে গেছে, ভীষণ জেদি হয়ে গেছে। আমার তো মনে হয় অনিরুদ্ধই সাহায্য করেছে সুজিতকে। অনিরুদ্ধ যদি সুজিতকে না বলতো তাহলে অনিরুদ্ধ এই কাজটা অন্য কাউকে দিয়ে হয়তো করাতো। অনিরুদ্ধ যদি সুজিতকে না জিজ্ঞেস করতো তাহলে সুজিত অন্য কারুর হয়ে খুনটুন করে দিত। সত্যি তো এটাই, আমাদের দুই ছেলেই অমানুষ তৈরি হয়েছে। আমাদের কি কোথাও খামতি ছিল মানুষ করতে আমাদের রক্তে? হ্যাঁ, প্রত্যেক পদক্ষেপে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে অনিরুদ্ধের মনে অনেক বড় পাপ আছে। তার প্রথম লক্ষণ তখনই দেখা গিয়েছিল যখন তার মামাতো ভাই মহেশ বেঁচে থাকাকালীনই সে তার স্ত্রী গীতাকে ফাঁদে ফেলার চেষ্টা শুরু করে। মহেশের মৃত্যুর পর গীতা তার ভাসুর যশবন্ত মণ্ডলের কাছ থেকে অনেকবার ওয়ার্নিং পেয়েছিল, কিন্তু গোপন বিয়ের পরে গীতা নিজেই বুঝতে পেরেছিল যে সে অন্যায় করেছে। কিন্তু প্রয়োজন ছিল গীতার নিজের এবং তার সন্তানদের হেফাজতের ব্যবস্থা করার। যদি অনিরুদ্ধের দ্বারা ঘটা প্রথম কোনো হিংসাত্মক ঘটনার কথা গীতা তৎক্ষণাৎ পুলিশকে কমপ্লেন করত, তাহলে হয়তো অনিরুদ্ধ শাস্তির ভয়ে ভদ্রভাবে আচরণ করত।
বা এত দূর পর্যন্ত যেতই না। দুর্ভাগ্যবশত অনেক দেরি হয়ে গেছে। গীতা এই বিষয়টা বুঝতে পেরেছিল, কিন্তু সে তার দুই সন্তান পূজা আর দেবিকাকে সুরক্ষিত করার আগেই তিনজনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। গীতা, দেবিকা আর পূজার কোনো অপরাধ ছিল না। ওরা শুধুমাত্র একজন মানুষের লালসার সীমার বিষয়ে অজ্ঞাত ছিল। এই ব্যাপারটা জানতো না যে ওরা শর্টকাটের মাধ্যমে সম্পত্তি পাওয়ার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। অনিরুদ্ধ আর সুজিতকে আইপিসি 302 ধারা অনুযায়ী হত্যার জন্য, 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য আর 34 নম্বর ধারা অনুযায়ী কমন ইন্টেনশনের জন্য গ্রেফতার করা হয়েছে। চার্জশিট ফাইল হয়ে গিয়েছে আর দুই ভাই আপাতত জুডিশিয়াল কাস্টাডিতে আছে। গীতার সমস্ত সম্পত্তি তথা প্রপার্টি তার ছেলে সচিনের নামে করে দেওয়ার জন্য প্রসেস শুরু হয়ে গেছে। যে কেউ বা সবাই খারাপের থেকে ভালো হতে পারে, কিন্তু তার শুধু সুযোগ পাওয়া প্রয়োজন যাতে সে মানুষের ভরসা অর্জন করতে পারে। কিন্তু যদি কেউ একবার ভরসা ভেঙে দেয়, বিশ্বাসঘাতকতা করে, তারপর আবার ভাঙে, তখন তা একটা দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়। আর প্রত্যেকে যারা গলা জড়িয়ে ধরে তাদের পিঠে ছুরি মারার অভ্যেস হয়ে যায়। আপনাদের সঙ্গে পরের এপিসোডে আবার দেখা হবে আর একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।